সদিচ্ছার ব্যাপার। আর দেশে যা কিছু ভালো হবে কিংবা মন্দ হবে তা মূলত নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। রাজনৈতিক সিদ্ধান্তে যদি সদিচ্ছা থাকে ভালোর দিকে যাবে, যদি সদিচ্ছা না থাকে দেশ এবং সমাজ খারাপের দিকে যাবে। তা আমরা আর কত যাব খারাপের দিকে? আমরা তো একেবারে শেষ প্রান্তে চলে গেছি। এখন আমাদের সামনের যাত্রা শুরু হওয়া দরকার। এই জন্য আমরা এটাও ঘোষণা করেছি যে আমরা অতীত নিয়ে বেশি কামড়াকামড়ি করব না। কারণ দল হিসাবে কে বেশি ক্ষতিগ্রস্ত, কে কম ক্ষতিগ্রস্ত, এটা না বলেই সবার প্রতি সম্মান রেখে বলতে চাই অলমোস্ট সবাই ক্ষতিগ্রস্ত গত বছরগুলোতে। কিন্তু এগুলা নিয়েই যদি আমরা পড়ে থাকি তাহলে দেশটাকে নিয়ে আগাবো কখন? আমাদের ভীষণ লুকিং ফরওয়ার্ড হওয়া উচিত। যে জাতি সামনে দেখে সেই জাতি সামনে আগায়, আর যারা পিছনের দিকে তাকায় তারা ওই স্থির হয়ে দাঁড়ায় থাকে অথবা পিছনে চলে যায়। আমাদের জাতি নিয়ে আমরা একটু সামনে আগাই, সবাই মিলে চেষ্টা করি ভেদাভেদের এই যন্ত্রণা দূর করে ঐক্যের একটা প্ল্যাটফর্ম সারা দেশেই তৈরি হোক। আপনারাও দোয়া করেন এবং আপনাদের জায়গা থেকে আপনারাও কন্ট্রিবিউট করেন, অবদান রাখেন। দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার যে প্রত্যয় ব্যক্ত করছেন, এর আলোকে আমার একটা প্রশ্ন বা প্রত্যাশা যে এই যে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করছেন, নানা পথের নানা মতের ডান বা ইসলামপন্থী মধ্যপন্থী বিভিন্ন প্রক্রিয়ার মানুষরা নির্যাতিত পীড়িত হয়েছে, নেতৃত্বে ছিল তারা। সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই যাতে প্রতিনিধিত্ব থাকে এরকম অন্তত পক্ষে বিএনপি সহ 40-50 জন নেতৃবৃন্দ নিয়ে আপনারা কি সর্বদলীয় ঐক্যমত করতে পারবেন? এরকম চিন্তা ভাবনা আছে কিনা? যাতে সবাই, ছোট দলের অনেক নেতা আছেন, তাদের প্রয়োজন আছে। হ্যাঁ, তাদের অনেকে আছেন, তারা চিন্তার দিক থেকে অনেক ভালো চিন্তা করেন। আমরা সবাইকে সম্মান করার পক্ষে, এবং আসলে দল হিসাবে কাউকে আমরা ছোট করে দেখার পক্ষে না। মানুষ দিয়ে মানুষকে বিবেচনা না করে মানুষকে তার গুণাগুণ দিয়ে বিবেচনা করলেই ইনসাফ হয়। আমরা চেষ্টা করব মানুষকে তার কোয়ালিটি দিয়ে বিবেচনা করার জন্য। আমাদের চিন্তা ইলেকশনে সবাই মিলে তো এটা কোনো দেশে হয়নি, আমাদের দেশেও হবে না। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যে যদি জনগণের আস্থা অর্জন করে আমরা দেশ পরিচালনার ম্যান্ডেট পাই তাহলে আমরা কাউকে বাদ দেব না। আমাদের চিন্তা হলো অন্তত 5টা বছর সবাই মিলে একসাথে দেশটা চালানো দরকার। যারা একেবারেই গত 15.5 বছর কিছু কাজ করে ফেলেছেন, যার কারণে তাদেরকে নিয়ে চলা কঠিন হবে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে যারা আছেন তারা যাতে আমরা অন্তত একসাথে চলে দেশটাকে একটা স্টেবল ফর্মে আমরা আনতে পারি, সেই সদিচ্ছা আমাদের আছে। আমরা আপ্রাণ চেষ্টা করব। আমাদের চেষ্টা যদি কার্যকর হয় আমরা খুশি হব। আর যদি আমরা বিরোধী দলে থাকি তাহলে সরকারি দল থেকে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় আমরা আমাদের দিক থেকে সহযোগিতা করব। এরপরে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলো না তাহলে কি হবে? আমরা বিরোধী দলে থাকলাম, কথার কথা। আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ আমরা করব না, যেই আচরণের কারণে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি সবকিছু কলুষিত হবে এমন কোনো কাজ আমরা করব না। আমরা যা করব দায়িত্বপূর্ণ কাজ করব, যাতে জনগণের ক্ষতি না হয় সেই দিকটা আমরা মাথায় রেখেই আমাদের কাজ করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন পরে আমরা আসলে সবাইকে অনেক আবেদন নিবেদন করে আপনার সাথে আমাদের এই বসাটা, এই জন্য আমরা আনন্দ লাগছে। নমস্কার। কিছু বিষয়ে আপনার পাথর এবং গ্যাস সম্পদ সম্ভাবনাময় সম্পদ, এটাতে দেশি এবং বিদেশি মানে কিছু ষড়যন্ত্রের মাধ্যমে এগুলোকে দামাইয়া রাখা হয়। সাম্প্রতিককালে আপনি হয়তো জানেন পাথর উত্তোলন নিয়ে পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে। আরেকটা মহল একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য একটা তালিকা প্রণয়ন করে দিয়েছে রাজনৈতিক নেতাদের নামে। আমরা জেলা প্রশাসনকে বলেছিলাম যে কেউ যদি অপরাধী হয় প্রশাসন অ্যাকশন নেবে, তালিকা প্রণয়ন করে জনসম্মুখে দেওয়ার মানেটা কি? এখনো কোনো সদুত্তর দিতে পারে নাই। এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমে। দ্বিতীয় যে বিষয়টা, আমি এজ এ মৌলভীবাজারের সন্তান হিসাবে, আপনি প্রথম কিছুদিন কুলাউড়ায় এসেছিলেন, জনগণ অনেক আশা করেছিল। এখনো পরিবর্তিত পরিস্থিতিতে কুলাউড়া আসনে আপনি প্রার্থী হওয়ার বিষয়ে কোনো
বিবেচনা করবেন কিনা, এটা আপনার বিশ্লেষণ। সিলেটের গ্যাস এবং পাথর দুইটা অমূল্য সম্পদ, তার সাথে বালুটাও একেবারে দুর্মূল্য, মানে অল্প মূল্য না, ওইটাও বেশ মানে মূল্যবান সম্পদ। বালু দিয়ে শুধু গড় তৈরি হয় না, বালু দিয়ে সিলিকা দিয়ে অনেক ভালো ভালো জিনিস তৈরি হয়। তো সিলেট দিয়ে কোনো কথা না, বাংলাদেশের ব্যাপারে আমাদের পলিসিটা হবে যে এলাকায় আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদের সর্বোচ্চ উৎকর্ষ সাধন করা, তারপরে এই সম্পদটাকে জনগণের প্রয়োজনে কাজে লাগানো বা ব্যয় করা। এখানে ঠিকই এরকম একটা বিষয় চলছে, এটা আমাদের নলেজের বাইরে নয়, বিশেষ করে পাথর নিয়ে যেটা হচ্ছে। গ্যাস নিয়ে ওইরকম কিছু না, কিন্তু পাথর নিয়ে হচ্ছে। সম্পদ আল্লাহর দান এবং সমস্ত কিছু আল্লাহ পয়দা করেছেন মানুষের কল্যাণের জন্য, ইকো ব্যালেন্স মেনটেন করার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেটা দরকার সেটা মেনটেন করে বাকি যত সম্পদ আছে সব জনকল্যাণে ব্যয় হবে। এটাই হচ্ছে পলিসি, এটাই নীতি। এখানে দেখতে হবে যে পাথরগুলা যদি আমরা কাজে না লাগাই, বছরের পর বছর এটা তো আসবে, তো আস্তে আস্তে সারা কোম্পানিগঞ্জ তো পাথর হয়ে যাবে, মানে মাটি খুঁজে পাওয়া যাবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই পাথরগুলা এটাও তো একটা সম্পদ, যদি এটাকে বেটার ওয়েতে কাজে লাগানোর কারণে পরিবেশের কোনো ক্ষতি না হয়, অথবা পরিবেশের ক্ষতি না করে এই পাথর সম্পদকে কিভাবে কাজে লাগানো যায় সেই রাস্তা আমাদেরকে অবশ্যই বের করতে হবে, নিশ্চিত করতে হবে। তবে মানুষের হাত কিন্তু সৃষ্টির এবং ধ্বংসের দুইটাই। মানুষের হাত দিয়ে যেমন সভ্যতার সৃষ্টি হয়, তেমন সভ্যতার ধ্বংস সাধন হয়। এই ক্ষেত্রে কিন্তু মানুষও কম দায়ী না। অনেক কিছু অতীতে ঘটেছে যেটা ঘটা উচিত হয়নি। এখন এই সবগুলাকে দায়িত্বশীল একটা সরকার যখন আসবে, তখন সরকার ব্যক্তি এবং দলের বেনিফিট দেখবে না, দেখবে জনগণের বেনিফিট। জনগণের বেনিফিট যখন বিবেচনায় নিবে, তখন আর ধ্বংসের কাজ করা সহজ হবে না, তখন সৃষ্টির কাজ করাটা সহজ হয়ে যাবে। আমরা সেই পরিবেশটাই বাংলাদেশকে দিতে চাচ্ছি। এটা যেখানে যেটা সম্ভব, সম্ভাবনাকে এক্সপ্লোর করে। 2 নম্বর হচ্ছে সব জায়গায় কিছু স্টেক হোল্ডার্স আছে, তাদের সাথে বসতে হবে এই বিষয়গুলো নিয়ে, তাদের কথা শুনতে হবে। এখন শোনার আমাদের মাধ্যম হলো যে প্রথমে আন্দোলন হবে, কিছু ভাঙচুর হবে, কিছু হরতাল হবে, কিছু ধর্মঘট হবে, তারপরে কানে পানি ঢুকবে, তারপরে নিয়ে বসবে, ততক্ষণে পানি বহুদূর গড়ে যায়। ওটা করতে হবে কেন? প্রত্যেকটা এলাকার কি সম্ভাবনা আর কি সেখানে প্রয়োজন সেটাকে সামনে রেখে যদি প্রত্যেকটা এলাকাকে বিবেচনা করা হয়, তাইলে ইনসাফ করা হবে। যেমন সিলেটে গ্যাস আছে বলে এই গ্যাস শুধু সিলেটবাসী ব্যবহার করবে, নট দ্যাট। এই গ্যাস সারা দেশের মানুষের হক আছে, তবে নিঃসন্দেহে যেখানে পাওয়া গেছে সেই এলাকার প্রথম হক। এটা বিবেচনায় নিতে হবে, এটা ইগনোর করা যাবে না। এটা সিলেটের গ্যাস দিয়ে কোনো কথা না। প্রাকৃতিক সম্পদ এইরকম যদি জনগণের সাধারণ উপকারের কোনো বিষয় হয়, সংশ্লিষ্ট এলাকা প্রথমে হবে, এরপরে অন্য জায়গায় যাবে। সংশ্লিষ্ট এলাকাকে বঞ্চিত করে অন্য জায়গায় নেওয়া এটা ঠিক না। যখন ইনসাফ হবে তখন আল্লাহ এই সম্পদের মাঝে বরকত বাড়ায় দেবে, তখন এটার বেনিফিট সারা দেশ পাবে, সমাজ পাবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু ওই লাইনের চিন্তা তো হয় না। চিন্তা তো হয় আগে আমি, আমার বাড়ি, তারপরে আমার মামার বাড়ি, তারপরে দেখা যাক কি করি। আমাদের ফর্মুলাটা হলো এরকম প্রত্যেকটা ব্যাপারে। ওই আমি, আমার বাড়ি, মামার বাড়ির এই চিন্তা মাথা থেকে সরাতে, সবাই আমার মামা, সবাই আমার ভাই, এটা ধরে নিয়ে আমাদেরকে। আমি 10 ঘন্টার জন্য একবার গিয়েছিলাম দারুসালাম, ব্রুনাই, ছোট্ট দেশ, আমাদের একটা উপজেলার সমান। 10 ঘন্টায় সারা দেশ আমার দেখা হয়ে গেছে। দেশের ভাইটাল সমস্ত জিনিসগুলো তারা ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যতগুলা দেশ পর্যন্ত ভিজিট করেছি, একটা দেশ দেখলাম যেখানে তাদের তো রাজতন্ত্র, সেখানে রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, এগুলো আছে, মন্ত্রী পরিষদ আছে। রাজার বাড়িতে কোনো নাই, হিউম্যান সিকিউরিটি নাই, কোনো আর্মি, পুলিশ, আধা সামরিক বাহিনীর কোনো লোক নাই। আমি তাকে চিন্তা করলাম যে হয়তো নাই, ডিজিটাল কন্ট্রোল করে সিকিউরিটি, দেখি কোনো সিসিটিভি আছে কিনা, দেখলাম তাও নাই, আমার চোখে ভাসে না। এরপরে বিভিন্ন স্পট এইভাবে ঘুরলাম, দেখলাম। একটা সময় আমি বিকালবেলা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তখন আমাদের গাইড যিনি ছিলেন বাংলাদেশি একজন ডাক্তার, তিনি বললেন যে আপনাদের কিসমত বোধহয় ভালো। আমি বললাম কেমনে? ওই যে অল্পক্ষণের মধ্যে রাজার সালাম পাবেন আপনার। তো রাজা আমাদেরকে সালাম দিবে। আমি কিউরিওসিটি নিয়ে বললাম এটা কীভাবে? বললে দেখবেন, একটু পরেই দেখবেন, আশা করছি। উনি বোধহয় রাজার গাড়িটা দেখেই এটা বলছে আমাকে। তো দেখলাম যে হ্যাঁ, বললে ওই যে গাড়িটা রাজার, নিজেই ড্রাইভ করছে, আগে পেরে কোনো পিছনে কোনো এসকর্ট নাই, কিচ্ছু নাই, একটা বাইকও নাই,
এবং ওই গাড়িতে আর কেউ নেই, উনি একা। উনি বাইক ড্রাইভ করছে আর সালাম দিয়ে দিয়ে পথিক যারা আছেন, নাগরিক যারা আছেন, উনি যাচ্ছেন, স্লোলি ড্রাইভ করে করে যাচ্ছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই লোকের কি কোনো ডর ভয় নাই নাকি, না কোনো দুশ্মন নাই? কয় না, তার তো ডর ভয়ের প্রয়োজন হয় না আল্লাহকে ছাড়া। কেন? বলে সে তো তার পেটে সব ঢুকায় না, সে জনগণের পেটে ঢুকায়। এমনকি সে বললো যে ওই দেশে তখন 2.25 লক্ষ মানুষ হলো তাদের দেশে, আর 8 লক্ষ মানুষ আছে বাইরে থেকে গিয়ে কাজ করে। বললো যে আপনি কি কোনো ট্রেন দেখেছেন? আমি না। কোনো ট্রাম? না। আমাদের দেশের মতো কোনো পাবলিক বড় বাজারে ট্রান্সপোর্ট? বলে না, তা তো দেখলাম না, সবই তো দেখি যে প্রাইভেট ড্রাইভেন ভেহিকলস। বললো যে আমাদের দেশের এখানে 38,000 বৈধ ওয়ার্কার আছে, এর বাইরে কিছু থাকলে থাকতেও পারে, প্রত্যেকের একটা করে কার আছে এবং সবাই একটা কার মেনটেন করে। তো এইভাবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ থাকার কারণে দেশের মানুষ তার উপরে ড্যাম স্যাটিসফাইড। বললো যে তারা মারবে কে? এরা তো বাঁচাইয়া রাখার জন্য সবাই পাহারা দেবে, এই জন্য তার ওইগুলার দরকার পড়ে না। তো এটাও একটা দেশ আর আমরাও একটা দেশ। আমরা বলবো এত মানুষের দেশ, আমরা এত মানুষ আছে, এত সম্পদও তো আছে, জমিও তো আমাদের আছে, কিন্তু আমাদের মানসিকতাটা ভালো না হওয়ার কারণে আমরা ভালো কিছু করতে পারলাম না। তো সারা দেশের এই ধরনের সম্পদ যেগুলো আল্লাহ দিয়েছেন, এক এক জায়গায় এক একটা আছে, সেটাকে মূল্যায়িত করা হবে এবং জনকল্যাণে ব্যয় করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করা হবে। আর আমার পার্সোনাল ব্যাপারটা তো আমার না, এটা দলের ব্যাপার, দল সিদ্ধান্ত নেবে কোথায় করাবে না করাবে। তবে আমরা পার্সোনাল ফিলোসফি যেটা বিশ্বাস করি, যে সুযোগ থাকা সত্ত্বেও একই ব্যক্তির একাধিক আসনে না দাঁড়ানো ভালো, উত্তম আমরা মনে করি। এটা অবৈধ নয়, কিন্তু উত্তম, কারণ এখানে আরও লিডারশিপ বের হয়ে আসবে, আরও সমাজকর্মী বের হয়ে আসবে, সেই সুযোগটা দেওয়া উচিত আমরা মনে করি। আমরা কিন্তু আরো 2-3 জন সাংবাদিক আইছেন সিনিয়র, হইলেও পাইছেন আমরা, যদিও তাই সিলেটর নাই, বাংলাদেশের নামী সাংবাদিক, তবে বৃহত্তর সিলেটর। আপনারা অনেকের নাম শুনছেন, ওনাকে চিনেন, অলিউল্লাহ নুমান আমরা মাঝে আসুন। আর এবার মইনুদ্দিন অলিউল্লাহ নুমান সিলেটি মাত্রায় পারনি তো, তোমার না হর হয়েছে, তুমি সিলেটি না, তুমি না আমি তো সিলেটি মাতি। সিলেট কর্মরত নাই, ও কথা বুঝাইছি। মইনুদ্দিন মঞ্জু, জুলফিকার তাজুল, আর ডিবিসির আমি নাম পাই তোমার তাওহিদুর রহমান। আচ্ছা, আর কেউ কোনটা কইতানি? এই গিয়ে এই রাস্তা পাও দিব লাগে, ফ্যান ছাড়া যায় মনে হয় না। হ্যাঁ নুরবাই আসর দিকে কইবা, আরো কেউ করা আসেন কিনা বলি আমরা। তবে একটা বিষয়ে আমার পরম শ্রদ্ধেয় শহীদ ভাই থ্যাংকস জানাই যে আপনি যখন বাবু সমস্ত অভিযোগ সুযোগ সুবিধা বা আলাদা থাকার পরেও আপনি বলছেন দেশের চিকিৎসা প্যাকেট দেও, আগে প্যাকেট দেও। এইটার কারণে আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ বা আমাদের আপনার প্রতি যে শ্রদ্ধা বোধ বা দেশপ্রেমের যে আপনার দৃষ্টান্ত, এটা অনেক বেড়ে গেছে। তো একটা প্রশ্ন হচ্ছে কি, আপনি তো দেশের চিকিৎসা সম্বন্ধে আপনার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা একটা আমরা জানতে চাচ্ছি। আসলে দেশের চিকিৎসাটা সবার জন্য সমান না, যেমন বিদেশেও সমান না, কিন্তু আমাদের দেশে বৈষম্যটা বেশি, এটা অনেক বেশি। যারা স্বল্প আয়ের মানুষ, পিছিয়ে পড়া জনশক্তি, তাদের জন্য আসলে আমাদের দেশে কোনো চিকিৎসা নাই বললেই চলে। এরপরে যাদের সামান্য সামর্থ্য আছে তাদের জন্য অল্প আছে, এরপরে যাদের সামর্থ্য আছে এবং সব জায়গায় ব্যাকিং আছে তার জন্য খুব ভালো আছে। আমি যখন সিদ্ধান্ত নিলাম তখন ইউনাইটেড হসপিটালে আমার চিকিৎসা হয়েছে, আপনারা জানেন। আমি পড়ে যাওয়া দেখে মোমিনুজ্জামান সাহেব তখন ইয়েতে ছিলেন, টিভিতে উনি দেখছিলেন আমাদের অনুষ্ঠান। উনি সাথে সাথেই ফোন দিয়েছেন একজনকে, যে বলছেন আমার মনে হচ্ছে যে ওনার হার্টে কোনো সমস্যা আছে। আমি অবশ্য 3 দিন পরে ওনার সাথে দেখা করেছি, মাঝখানে আমার কিছু জরুরি কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি হার্টের কারণে সেদিন পড়ে যাইনি, আমি পড়ে গিয়েছিলাম সিভিয়ার ডিহাইড্রেশনের কারণে। কিন্তু আমার লাভ এইটুকু হয়েছে যে হার্টের ভিতরে এত বড় রোগ আমার বাসা বেঁধেছে, আমি কিন্তু এর আগে কোনো সিগন্যাল পাইনি। এরকম মানুষের হলে পেইন হয়, চেস্ট পেইন হয়, ঘামে, বুক ঘামে, কপাল ঘামে, মানুষ টায়ার্ড হয়ে যায়, শর্টনেস অফ ব্রেথ হয়,
অনেক ঝামেলা হয়, উইকনেস ডেভেলপ করে, আস্তে আস্তে মানুষ জিমাইয়া পড়ে। তো আমার এগুলো কিছুই ছিল না। তো ডায়াগনোসিসটা হয়ে যাওয়ার কারণে আমি ফিল করলাম যে চিকিৎসাটা আর্লি হয়ে যাওয়া ভালো। তখন আমার আশপাশে ডাক্তার যারা ছিলেন তারা কেউ রাজি হলেন না, কারণ আমার ব্লকটা কিন্তু ইয়ে না। আমার ব্লকটা ওরা করো, ওদেরকে তাদের মতো করতে দেন। আমার ব্লকটা এটা ফ্যাটের প্লাগ ছিল, চর্বি ছিল না, এটা ছিল ক্যালসিয়াম ডিপোজিট। এটা একটু ক্রিটিক্যাল। তো ডাক্তার যারা আমার রিপোর্টের এবং স্পেশালিস্ট এই লাইনের, তারা বললো যে এটা আমরা রিস্ক না নেই, আমরা একটু বাইরে চান্স। আমি শুনলাম সবার। শোনার পরে আমি বললাম যে দেখেন, রোগ দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। আর আমার না হয় বাইরে যাওয়ার এবিলিটি হচ্ছে, আমি চলে গেলাম, ইনশাল্লাহ পারবো, সেটুকু সম্ভব। কিন্তু আমরা কি 18 কোটি মানুষকে এরকম হলে বিদেশে নিয়ে যেতে পারবো? বলে না, তা তো পারবো। আমরা তো মানুষের জন্য কথা বলি, তাইলে মানুষের চিকিৎসা যেখানে হয় আমারটাও সেখানে হয়। আর বিদেশে গেলেই যে আমি সুস্থ হয়ে যাবো তার গ্যারান্টি। বহু মানুষ তো আবার বাক্সের ভিতরে হয়েও আসে। আবার এখানেও বহু মানুষ, হাজার হাজার মানুষ যাচ্ছে এবং সুস্থ হয়ে তারা ফিরতেছে, কিছু মারাও যাচ্ছে, দুইটাই ফ্যান। তা আমি আমার দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রাখতে চাই এবং আমি দেখতে চাই যে আসলে চিকিৎসায় বড় কোনো গ্যাপ আছে। কিন্তু আমার চিকিৎসকরা আমাকে বুঝতে দেয়নি সেখানে বড় কোনো গ্যাপ আছে। আমি কিন্তু ছুটিয়ে ছুটিয়ে যখন একটু সুস্থ হয়েছি, হসপিটালে থাকা অবস্থায় বিভিন্ন রোগীর কাছে যেতাম। আমি রোগীদের মাঝে মাঝে 2-4টা কথা নিয়ে আমার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম আছে আমাদের গ্যাপ আছে। আমি যে চিকিৎসা পেয়েছি এটা সচরাচর অন্য রোগীরা পায় না, এটা আমি বুঝি। এই জন্য আমার যখন ডিসচার্জ হবে তখন আমি বলেছিলাম যে আমাকে কোনো ডিসকাউন্ট দিবেন না, ডিসকাউন্ট দিলে অন প্রটেস্ট আমি আরও 2 দিন বেশি থাকবো এবং সেইটারও পেমেন্ট আমি দেবো। তো তারা বললো যে কেন, আপনি একজন ডাক্তার হিসাবে পেতেই পারেন, এটা তো আপনি ডিজার্ভ করেন, এই ফ্যামিলির মানুষ। আমি বললাম হ্যাঁ আমি পেতে পারি, কিন্তু আমার তো দরকার নাই, যার দরকার আছে তারে দিন, আমি তো পারবো এফোর্ড করতে। আমি কিন্তু এখানে টাকা বাঁচানোর জন্য আমি চিকিৎসা নিই, আমি চিকিৎসা নিয়েছি আপনাদেরকে আস্থায় আনার জন্য এবং জনগণের আস্থা তৈরি করার জন্য। যেই চিকিৎসা আমাদের দেশে হয়, দৌড় দেওয়ার দরকার নাই বিদেশে। আমার গরিব দেশের টাকা অন্য দেশে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা, আমার অনুরোধ হলো যে আমারে যে চিকিৎসাটা দিয়েছেন, আল্লাহকে বলতে ওই চিকিৎসাটা সবাই দিতে। ওনারা চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলেন, কারণ ওনারা তো জানে এই চিকিৎসা সবাইকে দিবে না বা দিতে পারে নাই। বাট আমার দায়িত্বটা আমি পালন করি।